আমরা তো জানি যে ব্রিটিশরা আমাকে 200 বছর শাসন করছে, তাই না? বইপত্রে পড়ছি, ইতিহাস তো তাই বলে, তাই না? ভুল নাই তো এটা, তাই না? জি না, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, এটা পুরাই ভুল। আমরা ব্রিটিশ শাসনে ছিলাম না। এখন সবাই ভাবতেছে দাদার মাথা মুথা সব গেছে। জি না ভাই, মাথা ঠিক জায়গাতেই আছে। ভাইবা দেখেন, আমরা ভুল ইতিহাস জানছি আসলে। সিরাজের পতনের 50 বছরের মধ্যে বাংলায় শুরু হয় চিরস্থায়ী বন্দোবস্ত। মানে কলকাতার ব্যবসায়ীরা জমিদারি কিনা জমিদারের সাইজা বসে, পুরো বঙ্গ চলে যায় জমিদারদের প্রত্যক্ষ শাসনে। ব্রিটিশরা প্রত্যক্ষভাবে বাংলা শাসন করে নাই। আমরা শাসক হিসাবে পাই কলকাতার হিন্দু জমিদারদের। তারাই আমাদের শাসন করত, আমাদের কাছ থেকে খাজনা নিত। প্রাথমিকভাবে আইন বিচার ছিল তাদেরই হাতে। খাজনা দিতে না পারলে বাস ডলা দিত। ব্যবস্থা কিন্তু ভালোই ছিল। তো যে কোনো শাসনে একটা সাফাই লাগে যে কেন আমি তোমারে শাসন করতেছি, কেন তুমি আমার হাতে শাসিত হইতেছ। কাঁড়াল রানী বলে না যে তার বাপ নাকি আমাদের স্বাধীনতা দেয় না দিছিল, তাই কাঁড়াল রানীরে আমাদের ভোট ছাড়াই পিএম হিসাবে মাইনে নিতে হবে, তাই না? তো ওর বাপ আসছিল আরো এক কাঠি সরে, সে নিজেরে আজীবনের প্রেসিডেন্ট ঘোষণা করছিল, জানেন তো? হ্যাঁ, আমি স্বাধীন কইরা দিছি, তো আমি প্রেসিডেন্ট, আমি দেশের রাজা। হ্যাঁ, স্বাধীনতা মানে যুদ্ধ জয় করা আর কি। রাজারা যেমন যুদ্ধ জয় করতো, সেরকম ইয়াহিয়া রাজারে পরাজিত করছিল মুজিব রাজা, তো সে রাজা, সে আজীবনের প্রেসিডেন্ট। তাহলে বুঝেন কি স্বাধীন হয়েছি আমরা। হ্যাঁ, যারা উপনিবেশ বা কলোনি করতে গেছে তারাও কিন্তু তাদের সাফাই দিছে। কি সাফাই দিছে? তারা সাফাই দিছে যে তারা সভ্যতার আলো নিয়ে গেছে অসভ্য বা অর্ধ সভ্যদের কাছে, তাই না? যাই হোক, তাইলে এই কলকাতার হিন্দু জমিদারদের জমিদারি শাসনের সাফাই কি ছিল? তাদের সাফাই ছিল যে তারা উঁচা, তাদের পাদে গন্ধ নাই। কেন তারা উঁচা? কারণ তারা বাংলায় রেনেসা করছে। রেনেসা, হ্যাঁ, রেনেসা মানে পুনর্জাগরণ করছে। এটা কি জিনিস সেটা আমরা দেখবনি পরে একটু। তো ইউরোপে একটা রেনেসা হয়েছিল, হ্যাঁ, সেটা দেখে তারা বেঙ্গল রেনেসা করছে। এই নিয়ে কত ভালসুন, কত বইপত্র লিখছে, তারই হত্যা নাই। আজ আমরা বেঙ্গল রেনেসারে একটু জয় বাংলা কইরা দিব, হ্যাঁ, আর দেখাই দিব যে এই নিয়ে যারা বড় বড় বই লিখছে তারা কত বড় ভালসুন। এই যে আমরা ইংরেজি শিক্ষা নির্ভর আজকের যে আধুনিক দুনিয়া দেখি আর কি, যেটা বুঝি, সেই ইউরোপিয়ান মানসিকতার আধুনিক দুনিয়া, এটাই হইতেছে আসলে আমাগো প্রগতিশীলতা, এইটাই আমাগো বেঙ্গল রেনেসা। আজকের এই যে কলকাতা কেন্দ্রিক যে বাঙালি ভাষা আর কি, সুন্দর সুন্দর ভাষা, হ্যাঁ, চমৎকার প্রমিত ভাষা, তো ওইগুলা, তারপরে ওই যে আধুনিক বাংলা গদ্য, হ্যাঁ, তারপরে ওই যে আমরা সুন্দর করে কথা কই আর কি, হ্যাঁ, খেয়েছি হেগেছি, এগুলো বলি না। তো ওইগুলা সবটাই গড়ে উঠছে এই যে বেঙ্গল রেনেসার টাইম, ওই সময়টা, যে সময়টা ইউরোপের আধিপত্য ছিল, ইউরোপের পাদ্রীদের আধিপত্য ছিল, ওই প্রভাবের মধ্যে দিয়ে এটা বেড়ে উঠছে। তো এই যে জমিদার হিন্দুর আধিপত্যের গড়ে তোলায় যে সমাজ, যারা নিজেদেরকে রেনেসায় আলোকিত বলে দাবি করলো, তারা যদি শুধু দাবি করতো যে আমরা আলোকিত, তাহলে কথা ছিল না। হ্যাঁ, কিন্তু তারা শুধু নিজেদের আলোকিত বইলা দাবি করে থামলেন না, কিন্তু সাথে এটাও দাবি করে বসলেন যে মুসলমানরা তাদের চেয়ে নিচা, তারা উঁচা, মুসলমানরা নিচা। কারণ মুসলমানরা তাদের মতো আলোকিত হয় নাই আর কি। হ্যাঁ, তো এই যে প্রগতিশীলদের এই যে দাবি, এটা জমিদার হিন্দুর খুবই মনোপুত হয়েছিল। কারণ জমিদার হিন্দুর আধিপত্যের ওই সমাজে জমিদাররা তো এটাই খুঁজতেছিলেন যে কি করে তারা মুসলমানদের উপরে নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি প্রচার করবেন। এটা করে দিল প্রগতিশীলরা। হ্যাঁ, এটাই হইল সেই জমিদারির সাফাই। আমরা আলোকিত, তাই তোমাদের আমরা শাসন করব। হ্যাঁ, এই যে আলো, এটাই রেনেসার প্রতিশব্দ। আলো বলতে রেনেসা বোঝায়। এই থেকেই প্রথম আলো, এ থেকেই ভোরের কাগজ। হ্যাঁ, আলো শব্দটা এখান থেকে আনছে, কিন্তু এই রেনেসা থেকে। কমল কুমার মজুমদারের নাম শুনছেন তো? এটা তার একটা উপন্যাস ছিল, বিখ্যাত উপন্যাস, অন্তর্জলি যাত্রা। তো এটার যদি প্রথম কয়টা লাইন পড়েন আর কি, প্রথম লাইনটাই হইতেছে আলো ক্রমে আসিতেছে।
এ নভমণ্ডল মুক্তা ফলের ছায়াবৎ হিম নীলাভ, আর অল্পকাল গত হইলে রক্তিমতা প্রভাব বিস্তার করিবে। পুনর্বার আমরা প্রাকৃতজনেরা পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব। ক্রমে আলো আসিতেছে, এই আলো হইতেছে রেনেসার আলো, বুঝছাও? তো এটাই প্রগতিশীলতা। প্রগতিশীল মানে যারা আর কি নিজেদের প্রগতিশীল বলে দাবি করে তারা আলোকিত, তারা বুঝায় ওরা আলোকিত, ওরা সবার থেকে বেশি বুঝে, ওরা শিক্ষিত। আর আমরা মূর্খ, অশিক্ষিত, আমরা অর্ধশিক্ষিত, আমরা গাঢ়ল, ঠিক কিনা? বিশেষ হলো না? আসেন আমরা একজন প্রগতিশীলের আমার নিয়ে কয়েকটা কমেন্ট দেখি। হ্যাঁ দেখবো? আচ্ছা, এই যে এটা দেখে, এই যে দেখেন কি করছে আমার। হ্যাঁ দেখেন, গাঢ়ল কইছে, অশিক্ষিত কইছে। হ্যাঁ, তো এরা আমাদের কয় না যে আমরা ছাগল, কাঁঠাল পাতা খাই, রাম ছাগল বলে না? বলে তো। হ্যাঁ, এটা আসছে কই থেকে? আসছে জমিদারি হিন্দু বয়ান থেকে। আচ্ছা বইলেনি, যে প্রগতিশীলটা দেখাইলাম না, এই যে প্রগতিশীল কি পাস দিছে জানেন? এত শিক্ষিত। হ্যাঁ, ওই আমি আর কইলাম না, আমি তার বই নাকি ইউনিভার্সিটির কোর্সে পড়ানো হয়, তো ওরে কইয়েন কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন কোর্সে পড়ানো হয় জানা থাকা ভালো, তাই না? জিনিয়াস আমাদের মধ্যে একজন আছে, তো এটা জানুন না যে তার বই পড়ানো হয় ইউনিভার্সিটি, বিদেশের ইউনিভার্সিটি। উরে বাবা, তো জিজ্ঞান কিন্তু বুঝলেন না। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন, এই যে আমাদের প্রগতিশীলেরা এত খাটাখাটনি কইরা সোথামোথা মাইরা রেনেসা করলো, তাই না? তো কি করলো আসলে রেনেসা মানে কি কি করছিল, কি আতিগড়া করলো জানেন না? না আসেন সেটা দেখি। হ্যাঁ, বেঙ্গল রেনেসার দুইটা পুরুষ, মানে দুইটা ফিগার আর কি। আদি পুরুষ হচ্ছে রাজা রামমোহন রায়, আর সেকেন্ড জন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো রাজা রামমোহন রায় কিন্তু লেখাপড়া করছেন মাদ্রাসায়, জানেন তো? হ্যাঁ, পাটনা মাদ্রাসায়। চোস্ত ফার্সি জানতেন, আরবিও শিখছিলেন ভালো মতো, ভালো আরবিও জানতেন উনি। তো এই যে রামমোহন রায় সারা জীবন হিন্দু ধর্মের ভয়ঙ্কর সব প্রথা, যেমন ধরেন সহমরণ, মানে স্বামী মারা গেলে বউরেও আগুনের চিতায় তুলে দিত। তারপরে ধরেন এই যে জাত কুল, হ্যাঁ, এইগুলো নিয়ে যে প্রথাগুলো ছিল এখনো আছে। হ্যাঁ, তারপরে একজন ব্রাহ্মণের সাথে একাধিক নাবালিকার বাল্য বিবাহের একটা ব্যবস্থা। এইটা আবার প্রগতিশীলদের খুব পছন্দ চাও, প্রগতিশীলরা আবার মনে করে আহারে কি মজা। আচ্ছা, আবার পরে আবার তাদের করে কে যে গয়া কাশিতে নির্বাসনের ব্যবস্থা, কারণ ওই তো মরে যায় আর কি। তারপরে এই বিধবাদের গয়া কাশিতে নির্বাসনের মতো অমানবিক প্রথা, তারপরে বিধবা নারীদের সমাজে অচ্ছুত করে রাখা, এই সমস্ত ভয়ঙ্কর প্রথার বিরুদ্ধে রামমোহন লড়াই করে গেছেন। হ্যাঁ, তো আর একজন তো কইলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো উনি বিধবা বিবাহের ব্যবস্থা করছিলেন, আমরা সবই জানি। এই হইতেছে রেনেসার আলো। হ্যাঁ, খুব ভালো কাজ করছে, মহান কাজ করছে, তাই না? মহান কাজ করছে। হ্যাঁ, মহান কাজ করছে না? হ্যাঁ করছে তো। তো আসেন আসলে দেখি কেমন মহান কাজ করছে। হ্যাঁ, ওই একই সময়ে যখন রেনেসা করতেছে আর কি, হ্যাঁ, ওই একই সময়ে বাংলায়, বেঙ্গলে একটা বিশাল মুসলমান সমাজ, মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজ কিন্তু ওই ব্রিটিশ বাংলায় বিরাজ করতেছে, আছে কিন্তু, যাদের ভিতরে জাতপাত বিভেদের কোনো সমস্যা নাই, কোনো মানুষকে এই সমাজে অচ্ছুত করে রাখা যায় না, যাদের বিধবা নারীরা অবাধে নতুন কইরা বিবাহ কইরা সংসার ধর্ম পালন করেন। তাহলে ওটা বেঙ্গল রেনেসা হইলো কেমনে রে বালশিউনের বাচ্চা? ওটা তো হিন্দু রেনেসা। হিন্দু রেনেসা মাইনা নিব, তাই না? ওটা তো হিন্দু রেনেসা, তাই না? তো এটা বেঙ্গল রেনেসা কয় খ্যা। তো বাংলার রেনেসা নিয়া এই যে ইতিহাস, এর মধ্যে আপনি মুসলমান সমাজের এই যে অগ্রসর মানতা, এই যে প্রগতিশীলতা, এটার কথা পাইবেন না, কোথাও পাইবেন না। সেই সময়ের হিন্দু সমাজের চাইতে মুসলমান সমাজ অগ্রসর ছিল, দেখলেন তো কোথায় কোথায় তারা কি কি ফাইট করছে। আর মুসলমানদের ফাইট করতে হয়নি, অনেক আগেই এটা ফয়সালা হয়ে গেছে। এইসবের স্বীকৃতি আপনি পাবেন না। তো পরবর্তীকালে বিদ্যাসাগর বিধবা বিবাহ নিয়ে এমন এক মহাসর্গল তুলে নিজেরা মহাপুরুষ হিসেবে স্ট্যাবলিশ করে ফেললেন। আমাদের বাঙ্গু প্রগতিশীলরা আজও বিদ্যাসাগরের নামে শিউরিত হয়, উল্টায় পড়ে যায় আর কি নাম শুনলে। হ্যাঁ, অথচ মুসলমান সমাজে এই বিধবা বিবাহ ইস্যু কয়েক শতাব্দী আগে সমাধান হয়েছে, হয় নাই? হয়েছে তো। ফলে বাংলার প্রগতিশীলরা মুসলিম সমাজের এই গৌরবটা চাপে রাখে সবসময়, ওটাই প্রগতিশীলতা। ওনারা মাতামাতি করবেন বিদ্যাসাগরের বিধবা বিবাহ নিয়ে। হ্যাঁ, মুসলমানের প্রগতিশীলতা চাপায় রাখবে,
বিদ্যাসাগরের বিধবা বিবাহ নিয়ে লাফালাফি করবে, ওইটা হইতেছে ওদের প্রগতিশীলতা। যেই কারণে বাংলার প্রগতিশীলদের কাছে ওই যে বাউন্ডারি, ওইটা ওইটুকুই, যতটুকু গেলে হিন্দুত্ববাদের উপরে কোনো আসর না লাগে। আসর লাগলে ওনারা ফাল পায়রা ওঠে, অজান্তে ওনারা আধুনিকতা থেকে সইরা গেলেন কিনা, ওনাদের মডার্ন হিসাবে ওনারা আবার বাইর করে দেয় কিনা, এটা নিয়ে যথেষ্ট প্রগতিশীল থাকতে পারলেন কিনা, এই নিয়ে বহুত পেরেশানিতে থাকেন ওনারা। এই ঘটনা তো আমরা কিন্তু এই যে পাঠ্যপুস্তক নিয়ে যে বিতর্কের সময় দেখছি, ওইখানে ঋষিমশাই পূজায় বসাটা ছিল কিন্তু ওনাদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা। বিদ্যানন্দের ঘটনা কিন্তু একই। ওনারা বলেন, নিজেরা বলেন, জানি কিনা সত্য বলেন কিনা জানি না, ওনারা প্রচুর মিথ্যা কথা বলেন। বাংলা বঙ্গ সেকুলার এবং প্রগতিশীলরা প্রচুর মিথ্যা কথা বলে। তো ওনারা বলে আর কি যে বিদ্যানন্দের কাজকর্ম নাকি ওনারাও সমর্থন করেন না। হ্যাঁ, কিন্তু আমার সমালোচনায় যখন হিন্দুত্ববাদ আক্রান্ত হয়, ইন্ডিয়ান রাষ্ট্রের ইসলামোফোবের বৈদেশিক নীতি আক্রান্ত হয়, ওনাদের সেই পুরানো অস্বস্তি আবার জাগায় ওঠে, প্রগতিশীলতা জাগায় ওঠে। তখনই আমাদের সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্ত করেন। ওই সাম্প্রদায়িকতা যেটা বেঙ্গল রেনেসার মাতব্বরেরা চাপায় দিছিল, মুসলমানরা তারা যাতে একটা নির্দিষ্ট ছক বাধা গণ্ডিতে আটকায় থাকে, যেন মুসলমানরা একটু মাথা চাড়া দিলে তারা সাম্প্রদায়িক বলে গালি দেওয়া যায়। বুঝা দেখেন, সাম্প্রদায়িক শব্দটা মুসলমানদের গালি দেওয়ার শব্দ। হিন্দু সাম্প্রদায়িক কিন্তু পাইবেন না, বুঝছেন, মুসলমানরাই সাম্প্রদায়িক। নাইলে দেখেন না, ওনারা কিন্তু মাংস এবং গোস্ত নিয়ে আলোচনায় আটকায় রইলেন, আর এই মাংস কিংবা গোস্তের বিতর্ক দিয়ে গোটা সিরিয়াস আলোচনায় পানি ঢেলে দিলেন। বিদ্যানন্দকে ক্লিন চিট দিয়ে দিলেন। আমি যে উল্লেখ করছি আহার কিংবা অনাথালয় বা বিদ্যানিকেতন বিষয়ক টার্মিনোলজি নিয়ে, এটা নিয়ে কিন্তু কোনো কথা বললেন না। ওনাদের মনে হইলো বিদ্যানন্দরে রক্ষা করতে হবে। কেন হবে? কারণ ইন্ডিয়ান হাই কমিশনার গেছে, সেটাই তাদের কাছে সিগন্যাল যে এটা একটা প্রগতিশীল প্রতিষ্ঠান। দেখেন, এই যে তাসনিম খলিল, ইলিয়াসের নাম বললে 3 বার বাটপার বলে না? বলে তো, হ্যাঁ, বাটপার না বললে তার পায়খানা কষা হয়ে যায়। তো তারপরে বিদ্যানন্দের বাটপাড়ি নিয়ে একটা কথা বলছে, ও বলে নাই। বলছে কখন আসলো, কখন জায়গায় উঠলো তার প্রগতিশীলতা? যখন আমার উপরে আক্রমণ শুরু হইলো সেই সোকর প্রগতিশীলদের তরফ থেকে, সারিন্দা বাজাইতে আসলো তাসনিম খলিল, নয়তো সে প্রগতিশীল থাকতে পারবে না। এটাই হইতেছে জমিদার হিন্দুর বয়ান। এইটারে সাবস্ক্রাইব করে প্রগতিশীল নামের বামেরা। এরা আদতে মোদির দোসর, এরা আসলে হিন্দুত্ববাদের ল্যাঠাল। এটা কোনো সিম্পলিফিকেশন না। এদের কোনোদিন হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়াইতে দেখছেন? চেক করে দেখবেন না, পাবেন না। অনেকে বলে আপনারা নিজেরা ফাইট করেন কেন? ভাইজান, হাসিনার বিরুদ্ধে বললেই সে আমার রাজনৈতিক মিত্র হয়ে যায় না। তাসনিমের সাথে কেন মিত্রতা হবে না? আমার মিত্রতা করা সম্ভবই না, সেটা আমি ব্যাখ্যা করব পরে। আমার খুব সলিড ব্যাখ্যা আছে। যারা তাসনিমের নেতৃত্বে হাসিনা উৎখাত করতে চান, করতে পারেন, করেন গা। হ্যাঁ, বিএনপির কেউ তো করে আর কি, দেখি তো যাই হোক, আপনারা কেউ তো বাধা দিতেছে না, আমিও বাধা দিতেছি না, পারলে করেন। কিন্তু জমিদার হিন্দুদের প্রগতিশীলতা আমার পলিটিক্যাল অপোনেন্ট মাথায় রেখেন। এই বয়ানকে, এই জমিদার হিন্দুর বয়ানকে এবং বাংলাদেশের সোকল্ড বাম রাজনীতিকে পরাস্ত করা আমার খুব স্পষ্ট এবং ঘোষিত এজেন্ডা। আমার এই লক্ষ্য আমি কোনোদিন লুকাই না। আমি তো হিন্দুত্ববাদীদের সাথে হাত মিলাবো না। মিলানো উচিত কি বলেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, দেখাবো, দেখাই, আসেন। এই যে দেখেন, আমার প্রিয় স্বামী কি লিখছে। সে লিখছে, আমি নাকি ধর্মে সংঘাত করতে চাচ্ছি, গরিবের স্নোডেন আর কি। হ্যাঁ, আচ্ছা স্বামী, আমি ধর্মে সংঘাত করতে চাচ্ছি, এটা তো হিন্দুদের বয়ান। হ্যাঁ, এটা শিখলেন কবে, কার কাছ থেকে? হ্যাঁ, আচ্ছা, বাদ দেন। তার মানে আমি হিটলার বা মোদির মতো একটা লোক, তাই না? তাই তো। তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করছিলেন কেন? লন্ডনে আমার সাথে দেখা করছিলেন কেন? দেখা করে এত খাতির করছিলেন কেন? খাওয়াইছিলেন কেন? গাড়িতে নিয়ে ঘুরছিলেন কেন? আমার বই ছাপার জন্য ফিনান্স করতে চাইছিলেন কেন? ও আচ্ছা, জানতেন না তখন যে আমি ধর্মে সংঘাত করতে চাই, তাই না? পরে বুঝছেন, তাই না? হ্যাঁ, যে আমি ধর্মে সংঘাত করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, বেশ। তো স্ট্যাটাসটা যখন লিখছিলেন তখন তো জানেন যে আমি ধর্মে সংঘাত করতে চাচ্ছি, তাই না? তখন তো আপনি নিশ্চিতভাবে জানেন, তাই না? তাছাড়া তো লিখতেন না স্ট্যাটাসটা। তো স্ট্যাটাসে কেন লিখলেন যে আমাকে এখনো সম্মান করেন? মানে যে মানুষটা ধর্মে সংঘাত বাঁধাতে চায়, সে মানুষটারে আপনি সম্মান করতে পারেন, তাইলে পারারই কথা। নইলে মোদির বয়ান কেন আপনার মুখে? হ্যাঁ,
কোনটা আপনার সত্যি জিনিস বলেন তো? কোনটা? হ্যাঁ, সম্মান করার কথাটা, ধর্মে ধর্মে সংঘাত বাঁধাতে চাই সেটাটা, নাকি আমার সাথে খাতির করতে চাইছিলেন সেই সময়টা? কোনটা? এর মধ্যে তো সবগুলো একসাথে সত্যি হইতে পারে না, কোন একটা মিথ্যা। কোনটা মিথ্যা বললেন একদিন শুনবনি, লিখেন, স্ট্যাটাসে লিখেন, তাইলে হবে।